নিতাই ও মহাপুরুষ সত্যজিৎ রায়ের এক সূক্ষ্ম ব্যঙ্গাত্মক গল্প, যেখানে ধর্ম, সামাজিক স্তর আর মানুষের বিশ্বাসের গভীরতা নিয়ে নির্মিত হয় এক তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত পরিবেশ। নিতাই, এ হতাশ, গরিব, সাধারণ অফিসকর্মী, হঠাৎ সুযোগ পায় এক মহাপুরুষ জীবানন্দ বাবাজির দর্শনের। আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা আর প্রতারণার ইঙ্গিত খুব সূক্ষ্মভাবে ভেসে ওঠে এই গল্পে। এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, একজন সাধারণ মানুষের আত্মপরিচয় ও স্বপ্ন পূরণের আকুলতাকেও ছুঁয়ে যায়। স্বাগতম প্রিয় শ্রোতা, আজ আপনি শুনতে চলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত একটি ব্যতিক্রমী এবং ভাবনাদীপ্ত গল্প, নিতাই ও মহাপুরুষ। এক সাধারণ মানুষের জীবনে প্রবেশ ঘটে এক মহাপুরুষের, কিন্তু এই আধ্যাত্মিক আলোয় আদৌ কি থাকে মুক্তি, নাকি লুকিয়ে থাকে অন্য কিছু? চলুন শুনে নিই এক অন্তর্দৃষ্টিময় হালকা রসের গল্প। গল্প শুরু হচ্ছে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারির দলে পড়ে। কথাটা হয়তো সত্যি, কিন্তু নিতাইকে মাঝারিও বলা চলে না। অনেক ব্যাপারই সে অত্যন্ত খাঁটো। দেহের দিক দিয়ে যেমন, মনের দিক দিয়েও ছেলেবেলা থেকে সে খাঁটোই রয়ে গেছে। তার বয়স হবে ৩৮ পেরোল। সে ব্যাংকে যে কেরানির চাকরিটা করে সেটাও অবশ্যই খাঁটো। মাসে যা আয় হয় তাতে বউ আর একটি ১৩ বছরের ছেলে নিয়ে কোনো মতে টেনেটুনে সংসার চলে। তাও ভাগ্যি যে মেয়ে নেই, থাকলে তার বিয়ে দিতে নিতাই ফতুর হয়ে যেত। বউয়ের গঞ্জনা তাকে সইতে হয় সর্বক্ষণ, সেটা বলাই বাহুল্য, কারণ সৌদামিনী বেশ দজ্জাল মহিলা। তাই বাড়িতে যেমন নিতাই সদা তটস্থ, আপিসেও বড়বাবু, মেজবাবু, সেজবাবু সকলের চোখ রাঙানি তাকে সহ্য করতে হয়। জীবনে এমন কোনো কাজ যদি সে করত যাতে তার গর্ব হয়, যাতে ৫ জনে তার সুখ্যাতি করে, তাহলে কি ভালোই না হতো। কিন্তু তেমন কপাল করে নিতাই আসেনি। তার ধারণা সে ঈশ্বরের দায়সারা সৃষ্টির মধ্যে একজন। তাকে গড়ার সময় বিধাতা ছিলেন অন্যমনস্ক, তাই সে জীবনে কিছু করতে পারল না। যাদের উপর ঈশ্বরের সুনজর পড়ে তারা কেমন মানুষ হয়, তার একটা উদাহরণ নিতাই দিতে পারে এক্ষুনি। ২ দিন হল কলকাতায় একটি সাজু বাবা এসেছেন, জীবানন্দ মহারাজ, যার শিষ্য শিষ্যার নাকি ইয়ত্তা নেই, যিনি বাগ্মী, যিনি সুকণ্ঠ, যার গীতার ব্যাখ্যা শুনে লোকে মোহিত হয়ে যায়, যার চরণ স্পর্শ করতে পারলে লোকে কৃতার্থ বোধ করে। ঈশ্বরের এক ধাপ নিচেই তার স্থান। জীবানন্দ মহারাজ হ্যারিংটন স্ট্রিটে এক ভক্তের বাড়িতে এসে উঠেছেন কেষ্টনগর থেকে। শহরে তাকে নিয়ে হইচই পড়ে গেছে। কাগজের প্রথম পাতায় তার ছবি। এমন জাঁদরের মহাপুরুষ নাকি বহুকাল দেখা যায়নি। নিতাই আর তার স্ত্রী দুজনেরই ইচ্ছে ছিল এর দর্শন পেতে, কিন্তু যা শোনা যাচ্ছে, ভিড়ের চোটে সাধারণ লোকের পক্ষে এর নাগাল পাওয়া দুষ্কর ব্যাপার। যে বাড়িতে এসে তিনি উঠেছেন সেই বাড়ির মাঠে শামিয়ানা খাটানো হয়েছে। বাবাজি সকাল সন্ধ্যা গিয়ে বেদিতে বসেন, ভক্ত সমাগম হয়। বাবাজি নানা রকম আধ্যাত্মিক বিষয় নিয়ে জ্ঞানী জ্ঞানী কথা বলেন। ভক্তদের মধ্যে যারা খুব ভাগ্যবান তারা সামনের দিকে বসেন। বাবার মর্জি হলে তাদের আলাদা করে ডেকে এনে কথা বলেন। তাতে ভক্তদের ভক্তি বেড়ে যায় দ্বিগুণ। নিতাই যে কোনো দিন এ আসরে প্রবেশ করতে পারবে আর প্রথম সারিতে বসবার সুযোগ পাবে, সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। শেষ পর্যন্ত সে সুযোগ এসে গেল রসিকলালের কল্যাণে। রসিকলাল বোস নিতাইয়ের ভাইরা ভাই। সে বড় কোম্পানিতে বড় চাকরি করে, তবে তার জন্য তার কোনো দম্ভ নেই। সে নিতাইয়ের বাড়িতে মাসে অন্তত ৩ বার করে আসে এবং খোলা মনে নানা রকম গালগল্প করে। সাধু সন্ন্যাসী সম্পর্কে তার একটা আগ্রহ আগে থেকেই ছিল, এবং সে প্রথম সুযোগেই জীবানন্দ বাবাজের শিষ্যত্ব গ্রহণ করে তার প্রথম শ্রেণীর চেলাদের মধ্যে একজন হয়ে গেছে। রসিকলালই এক শনিবার নিতাইয়ের বাড়িতে এসে বলল, একজন খাঁটি মহাপুরুষ দেখতে চাও তো চলে এসো আমার সঙ্গে। কার কথা বলছ? নিতাই প্রশ্ন করল। কার কথা বাদ দিক, একজনই তো আছেন। হ্যারিংটন স্ট্রিটে ডেরা বেঁধেছেন। চোখের জ্যোতি দেখে বোঝা যায় পৌরাণিক যুগে সাধু সন্ন্যাসীরা কেমন ছিলেন। তার দর্শন না পাওয়াটা জীবনে একটা খুব বড় লস। কিন্তু তাহার ১০০ হাতের মধ্যে তো যাবাই যায় না বলে শুনেছি। সবাই পারে না যেতে, কিন্তু আমি কি কপাল করে এসছি জানি না, আমার স্থান একেবারে প্রথম সারিতে। আমার উপর বাবার একটা টান পড়ে গেছে। কথা যখন বলেন তখন বেশিরভাগটাই আমার দিকে যেয়ে বলেন। শুনে গায়ে কাঁটা দেয় বারবার।
যাবে তো বল। সে আর বলতে, এমন সুযোগ আসবে সে তো ভাবতেই পারিনি। হিমালয়ে ২৫ বছর তপস্যা করেছেন গঙ্গোত্রীর ধারে, দেখলে আর বনে দিতে হয় না যে ইনি একজন খাঁটি সিদ্ধপুরুষ। দিন ঠিক হয়ে গেল। আগামী মঙ্গলবার সন্ধ্যে ৬:৩০টায় রসিকলাল আসবে নিতাই আর তার স্ত্রীকে নিয়ে যেতে। সামনে বসতে পারব তো? রসিকলালের কথায় যেন পুরোপুরি ভরসা হচ্ছিল না নিতাইয়ের। না পারলে আমার নাম নেই, জোরের সঙ্গে বলল রসিকলাল। ভালো কথা, একটু আতর মেখে যেও, বাবাজি আতুরের খুব ভক্ত। আশ্বিন মাস, তাই ছোটা থেকেই অন্ধকার হয়ে গেছে। হ্যারিংটন স্ট্রিটে ব্যারিস্টার জ্যোতিষ সেনগুপ্তর বাড়ির মাঠে শামিয়ানার নিচে ফ্লুরোসেন্ট লাইটের ব্যবস্থা, তাই বাবাকে দেখতে কারুর অসুবিধা হয় না। সুবেশি নারী পুরুষের ভিড় দেখে প্রথমে নিতাই হটচকিয়ে গিয়েছিল, কিন্তু রসিকলাল তাদের শটান নিয়ে গেল একেবারে সামনের সারিতে। রসিকলাল পৌঁছেই প্রথমে সরম্বরে বাবাজির পদধূলি নিল, আর তার দেখা দেখি নিতাই আর তার স্ত্রীকেও নিতে হল। তারপর মাটিতে বসে নিতাই প্রথম বাবার দিকে ভালো করে চাইল। সৌম্য চেহারা, তাতে সন্দেহ নেই। আবক্ষ দাড়ি, মাথায় কাঁচা পাকা মেশানো ঢেউ খেলানো চুল কাঁধে অবধি নেমে এসেছে। পরনে গেরুয়া সিল্কের আলখাল্লা, গলায় ৩টে বড় বড় রুদ্রাক্ষের মালা। বাবার দুপাশে বেলফুলের মালা স্তূপ করে রাখা রয়েছে। বোঝাই যায় সুগন্ধের জন্য ভক্তরা সেগুলো বাবাকে দিয়েছেন। নিতাই নিজে কোনো গন্ধদ্রব্য ব্যবহার করেনি, কারণ ও জিনিসটা তার বাড়িতেই নেই, কিন্তু আতর ও অন্যান্য সেন্টের গন্ধ সে চারিদিক থেকেই পাচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে ধূপের গন্ধ। সব মিলিয়ে বেশ একটা নেশা ধরানো ভাব। বাবা এতক্ষণ চুপ ছিলেন, এবার মুখ খুলে গীতার একটি শ্লোক আউড়িয়ে তার ব্যাখ্যা শুরু করলেন। নিতাইয়ের দৃষ্টি সম্পূর্ণ বাবার উপর। তার একটা কারণ আছে, একটা নয় দুটো। এক হলো বাবার চোখ, তিনি হলেন যাকে বলে লক্ষ্মীর টেরা, আর দুই হল বাবার বাঁ গালে চোখের নিচে একটা বেশ বড় আঁচিল। এই দুই মিলে নিতাইকে হঠাৎ যেন কেমন অন্যমনস্ক করে দিল। ওই আঁচিল আর ওই লক্ষ্মীর টেরা চোখ। এবারে আরও ভালো করে খুঁটিয়ে বাবার মুখের দিকে চেয়ে দেখল নিতাই, আর একাগ্রভাবে শুনতে লাগল বাবার কথা। দিব্যি গড়গড় করে ব্যাখ্যা করে চলেছেন, সুললিত কণ্ঠস্বর। মনে হয় ইনি গানও ভালো করবেন, তার সাক্ষ্য দিচ্ছে বাবারই একপাশে রাখা হারমোনিয়াম আর খোল। হঠাৎ একটা কথায় বাবা যেন একটু তোতলে গেলেন। একবার মাত্র একটা সামান্য হোঁচট, কিন্তু তাতেই নিতাইয়ের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। আর সেই সঙ্গে তার মুখ দিয়ে বেশ জোরের সঙ্গে উচ্চারিত হল একটা নাম, ছেনো। নামটা বাবার গলার চেয়ে এক ধাপ উপরে হওয়াতে সভার মধ্যে দিয়ে একটা বিস্ময় আর বিরক্তি মেশানো চমকের স্রোত বয়ে গেল। এই বেয়াদ্য ব্যাক্কেল বেল্লিকটি কে, যে বাবার ব্যাখ্যার সময় এভাবে চেঁচিয়ে ওঠে? রসিকলালও অবশ্যই আর সকলের মতোই হতবম্ব। ভাইরা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? ছেনো ছেনো আবার কি? কথাটা বলেই অবশ্যই নিতাই একদম চুপ মেরে গেছে, আর সেই সঙ্গে মুহূর্তের জন্য বাবাজির মুখ বন্ধ হয়ে তার দৃষ্টি চলে গেছে এই অর্বাচীন অপরাধীটির দিকে। এরপরে যে ঘটনাটা ঘটল তার জন্যে নিতাই প্রস্তুত ছিল না, যদিও থাকা উচিত ছিল। বাবাজির দুই পাশে বসা তার দুই প্রধান চেলা উঠে এসে নিতাইকে বললেন, আপনাকে বাইরে যেতে হবে, বাবাজির হুকুম, উনি ব্যাঘাত বরদাস্ত করেন না। নিতাই সস্টিক উঠে পড়ল, আর সেই সঙ্গে রসিকলালকে উঠতে হল। গেটের বাইরে এসে রসিকলাল নিতাইকে বলল, কি ব্যাপার বলতো, তোমার কি ভীমরতি ধরল নাকি? এত সুযোগ দিলাম, তারপর এই রকম একটা কেলেঙ্কারি করে বসলে। নিতাই বলল, কিন্তু ও যে সত্যিই ছেনো। ওর ভালো নাম শ্রীনাথ। ও কাটোয়াতে আমাদের স্কুলে আমার সঙ্গে এক ক্লাসে পড়ত। সব কথা রাস্তায় দাঁড়িয়ে বলা গেল না। রসিকলাল নিতাইয়ের সঙ্গে নীলমণি আচার্য লেনেতের বাড়িতে আবার ফিরে এলো। সেখানে তক্ত বসে বসে নিতাই পুরো ঘটনাটা বলল। ওই ছেনু ওরফে শ্রীনাথ ছিল স্কুলের নামকরা শয়তান ছেলে। ৩ বার পরপর প্রমোশন না পেয়ে অবশেষে নিতাইয়ের সহপাঠী হয়। সেও লক্ষ্মীঠেরা, তারও ছিল বাঁ চোখের নিচে আঁচিল। সেও কথা বলার সময় হঠাৎ হঠাৎ তুঁতলে যেত, তবে তার চেহারাটা ভালো ছিল, ভালো গান গাইত আর ভালো অ্যাক্টিং করতে পারত। এই শেষের 2 গুণের জন্য সেই স্কুলে টিকে ছিল, নইলে তাকে অনেকদিন আগে রাস্টিকেট করা হতো। সেই ছেনই আজ হয়ে গেছে জীবানন্দ বাবাজি, যার শিষ্য সংখ্যাতীত, যার তত্ত্বকথা শোনার জন্য লোকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে, যার দর্শন পেলে লোকে জন্ম সার্থক হয়ে যায়। রসিকলাল সব শুনে বলল, তোমার ছেনো স্কুলে যাই করে থাকুক না কেন, সব মানুষের জীবনেই পরিবর্তন আসতে পারে। আজ যে সে সিদ্ধপুরুষ তাতে কোনো ডাউট নেই, কাজেই তুমি তোমার ছেলেবেলার কথা ভুলে যাও।
কালই চলো বাবার কাছে ক্ষমা চাইবে। বাবার দয়া অশেষ, তিনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। নিতাইয়ের মন অন্য কথা বলছে। আজ এতদিন পরে তার মনে পড়ে গেছে স্কুলের কথা। ছেনো তাকে ভালো মানুষ পেয়ে নানা রকমভাবে অপদস্থ করত। কত রকমভাবে যে সে নাজেহাল হয়েছে ওই ছেনোর হাতে, সেটা কি সে ভুলতে পারে? স্কুলে কোনোদিন তার সঙ্গে পেরে ওঠেনি নিতাই, কারণ ছেনো ছিল অত্যন্ত ধূর্ত। আর সেই ছেনো আজ... নিতাই আর ভাবতে পারল না। আজকের আসরে ছেনো বলে চেঁচিয়ে ওঠাটা অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু নিতাইয়ের পক্ষে নিজেকে সামলে চলা সম্ভব ছিল না। সব অবস্থায় সামলে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। আজকের অবস্থাটা ছিল সেই রকম একটা অবস্থা। ছেনোর কাছে নিতাই ক্ষমা চাইবে কি করে, সেটা সম্ভব নয়। পরদিন ছিল বুধবার। নিতাইয়ের আপিস 10টায়, সে বাড়ি থেকে বেরোয় 9:30টায়। সকাল 7টায় চা খেয়ে সবে সে কাগজটা খুলেছে, এমন সময় দরজার টোকা পড়ল। রাস্তার উপরেই ঘর। দরজা খুলে নিতাই দেখল একটি চশমা পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেশ স্মার্ট চেহারা, বয়স বেশি নয়। আপনি? প্রশ্ন করল নিতাই। আমি দৈনিক বার্তা কাগজ থেকে আসছি, বললেন ভদ্রলোক। আমার নাম দেবাশিস সান্যাল। আমি একজন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় জীবানন্দ বাবার আসরে আমি উপস্থিত ছিলাম। কালকের পুরো ঘটনাটা আমি দেখি, তারপর আপনাদের ধাওয়া করে এসে আমি আপনাদের বাড়িটা দেখে যাই। কিন্তু আজ আসার কারণটা? আমি জানতে চাই আপনি ওভাবে চেঁচিয়ে উঠলেন কেন, এবং তার ফলে আপনাকে ওখান থেকে সরানো হলো কেন। আপনি যা বলবেন সেটা আমি রেকর্ড করে নেব। আমাদের ইচ্ছে এই নিয়ে একটা খবর বার করা। নিতাই অনুভব করল যে সে হঠাৎ সাংঘাতিক ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে। তার মতো নগণ্য ব্যক্তির পক্ষে এটা একটা আশ্চর্য ঘটনা। সে এই সাংবাদিককে আসল ঘটনা সব খুলে বলে দিয়ে জীবানন্দ বাবাজির মুখোশ খুলে দিতে পারে, সেই সঙ্গে তার ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করতে পারে। এটাই কি তার কর্তব্য? এই ভণ্ড সাধুর মুখোশ খুলে দেওয়া সেই স্কুলের ছেলের বাঁদরামির কথা প্রকাশ করে? কিন্তু পরক্ষণেই নিতাই বুঝতে পারল যে করেই হোক ছেনো আজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে বলে তাকে হিংসে করেই নিতাই সব ব্যাপারটা ফাঁস করে দিতে চাইছে। শুধু তাই না, ছেনোর হাতে যে নিতাই বারবার নাজেহাল হয়েছিল, সেটা নিতাই আজ অবধি ভুলতে পারেনি। তাই এখানে একটা প্রতিহিংসার প্রশ্ন আসছে। নিতাই বুঝল যে এ কাজটার মধ্যে খুব একটা বাহাদুরির ব্যাপার নেই। নিজে আধ পেটা খাচ্ছে বলে পরের ভাত মারার ব্যাপারটা কিরকম প্রবৃত্তি। সে নিজে সৎ থেকেছে ঠিকই, কিন্তু বয়সের সঙ্গে যে ছেনোর মধ্যে একটা আমূল পরিবর্তন আসেনি, সেটা জোর দিয়ে কে বলবে? মানুষের মন কখন কোন দিকে কিভাবে চলে সেটা বোঝা বড় শক্ত। ছেনোর যদি সত্যি সংস্কার হয়ে থাকে। সাংবাদিক উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন নিতাইয়ের দিকে। নিতাই বলল, কালকের ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। এটা কাগজে ছাপানোর উপযুক্ত খবর নয়। আপনি কিছুই বলবেন না? হতাশার সুরে প্রশ্ন করলেন সাংবাদিক। আগে না, কিছুই না। বলাই বাহুল্য, পরের দিন দৈনিক বার্তা কাগজে এ বিষয়ে কিছুই বেরোল না। কিন্তু একটা আশ্চর্য ব্যাপারেই যে জীবানন্দ বাবাজি কলকাতায় এসেছিলেন 15 দিনের জন্যে, তিনি হঠাৎ এই ঘটনার পর দিনই অর্থাৎ 7 দিনের মাথায় তার ভক্তদের কাছে ঘোষণা করলেন যে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে তাঁকে পাটনা চলে যেতে হচ্ছে। এই ঘটনার পর 2 বছর কেটে গেছে। বাবাজি কিন্তু আর কলকাতা মুখ হননি। আপনি শুনলেন সত্যজিৎ রায়ের গল্প নিতাই ও মহাপুরুষ। বিশ্বাস আর বাস্তবতার মাঝখানের যে সূক্ষ্ম রেখা, সেই রেখায় দাঁড়িয়ে থাকা একজন ছোট্ট মানুষ নিতাই। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। পছন্দ হলে লাইক দিন, মন্তব্য করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের গল্পের চ্যানেল। শীঘ্রই আসছি আরও একটি সত্যজিতের গল্প নিয়ে। রহস্য, হাস্যরস কিংবা চমক সবকিছুই পাবেন এখানে। ভালো থাকুন, গল্পে থাকুন।